আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মহামারীতে মানসিক সমস্যায় ভুগছে মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। আচরণগত পরিবর্তনের তাগিদ। মিয়ানমারের সামরিক জান্তার রোশনালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও 139 জনের বিরুদ্ধে অনৈতিক মামলা। ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে বাংলাদেশ, বড় স্কোরের স্বপ্ন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21-এর সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা মহামারীতে সব বয়সী মানুষের মানসিক স্বাস্থ্য দারুণভাবে বিপর্যস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে করোনায় বিষণ্ণতার হার 7% থেকে বেড়ে 46% এবং উদ্বিগ্নতা 5% থেকে বেড়ে 33% পৌঁছেছে। বেড়েছে আত্মহত্যার প্রবণতাও। মাইন্ডসেট আপ, অনুশীলন ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে করোনা মোকাবেলায় সবাইকে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। 16 এপ্রিল রাতে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়েন আসিফ ইকবাল নামে এক রোগী। 50 বছরের ওই ব্যক্তি কোভিড আক্রান্ত ছিলেন। পুলিশ বলছে, সুইসাইড নোটে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। গত এক বছরে এই ধরনের প্রায় 6 থেকে 7টি আত্মহত্যার কেস রিপোর্ট আমাদের কাছে আছে, যারা করোনা সংক্রান্ত কারণে, করোনা জটিলতায়, করোনা আক্রান্ত হয়ে, করোনার স্টিগমার কারণে সুইসাইড করেছেন। এবং বিগত এক বছরে বাংলাদেশে সুইসাইডের মোট সংখ্যা একটি বেসরকারি সংস্থা করেছে যে 14,000 জন, যেটি 2012 থেকে 14 পর্যন্ত গড়ে 10,000-এর বেশি ছিল না। সময়টা কোভিড মহামারীর। পৃথিবী জুড়েই মানসিক স্বাস্থ্যের ভগ্নদশা। চলতি বছরের 7 এপ্রিল ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণায় দেখা যায়, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া 3 জনের মধ্যে একজন মানসিক সমস্যায় ভুগছেন। কোভিড মহামারীর সময়ে পরিচালিত কিছু গবেষণায় দেখা যায়, বিষণ্ণতার হার করোনা পূর্ব সময়ে 7% থাকলেও বর্তমানে তা বেড়ে 46%, আর উদ্বিগ্নতা 5% থেকে বেড়ে হয়েছে 33%। আমরা মনে করি করোনা ভাইরাস একটি শারীরিক রোগ, শারীরিক চিকিৎসা করেই বোধহয় এর উন্নতি সম্ভব। কিন্তু এর শারীরিক চিকিৎসার পাশাপাশি এই সময়টিতে আক্রান্ত ব্যক্তি এবং যারা আক্রান্ত নন তাদের প্রত্যেকেরই যে মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে, সেই বিষয়টি যদি আমাদের ওপিনিয়ন লিডাররা, আমাদের নীতি নির্ধারকরা উপলব্ধি করতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত উত্তরণের পথ। মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে শিশুদেরও। গুণগত সময় ও শিশুদের আচরণের দিকে নজর দিতে হবে অভিভাবকদের। শিশুদের মধ্যে প্রভাবটা কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে হচ্ছে, কারণ একদিকে তাদের করোনার ঢেউ সামলাতে হচ্ছে, তাদের স্কুলগুলো 13 মাস ধরে বন্ধ রয়েছে। এই যে বিষয়টা তাদের মনের উপরে কিন্তু চাপ পড়ছে। তাদেরকে যদি শুধু গেজেটের ভেতরে আটকে না রেখে তাদেরকে আমরা কিছু হাতের কাজ, বই পড়া, পরিবারের কাজগুলো করাতে দিতে পারি, তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের কিছুটা জায়গায় আমরা একটু ভেন্টিলেট করতে পারবো। সম্মুখ সারির যোদ্ধা সহ প্রত্যেককেই মানসিক স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব রক্ষার পাশাপাশি প্রত্যেকে আমরা যেন নিজেরা নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্নটা নেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে চলছে দ্বিতীয় ধাপের কঠোর লকডাউন। রাজধানীর মহাখালী থেকে লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী রাসেল খান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম একটি সড়ক, শহীদ তাজউদ্দিন সড়ক, অর্থাৎ মহাখালীতে। আপনারা জানেন যে দিন যত যাচ্ছে সংক্রমণের সংখ্যা কিন্তু তত বাড়ছে, পাশাপাশি মৃত্যুর হারও কিন্তু শতকের উপরে। তো এমন একটি পরিস্থিতিতে সরকার যে কঠোর লকডাউনে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সড়কে রয়েছে পুলিশ। আমরা রাজধানীর বেশ কয়েকটি সড়কে ঘুরে দেখেছি, তারা প্রতিটি পয়েন্টে কিন্তু পুলিশের তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ তল্লাশি করছেন এবং যাদের কোনো প্রয়োজনীয় যথাযথ উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে কিন্তু নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে মুভমেন্ট পাস যেটি নিয়ে সড়কে চলাচল করার কথা ছিল, এবং আমরা একটি জিনিস খেয়াল করেছি যে সকল গাড়ি, ব্যক্তিগত গাড়ি সহ যারাই সড়কে বেরিয়েছেন তারা প্রত্যেকের কাছে কিন্তু মুভমেন্ট পাস রয়েছে। তো এমন একটি পরিস্থিতি কিন্তু লকডাউন আমরা বলা যেতেই পারে একেবারে ঢিলেঢালা
পরিস্থিতিতে লকডাউন চলছে। আমি যদি একটু সড়কের দৃশ্যটি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে এখানে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রচুর ব্যক্তিগত গাড়ি, সিএনজি এবং অ্যাপ ভিত্তিক যে মোটর সাইকেল ছিল সেগুলো কিন্তু চলাচল করতে দেখেছি। হ্যাঁ, পাশাপাশি 2 জন করে যাত্রী নিয়ে মোটরসাইকেল চলার যে প্রবণতা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এমন একটা পরিস্থিতিতে যে সরকার যানবাহন সীমিতকরণ এবং লোক সমাগম সীমিত করার জন্য যে লকডাউন ঘোষণা করেছেন, লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করেছেন পুলিশ, সেটি কিন্তু খুব একটা দেখা যায়নি। সড়কের প্রচুর যানবাহন চলাচল করতে দেখা গেছে। তো মোট কথা হচ্ছে মোটামুটি অনেকটাই ঢিলেঢালাভাবেই আর কি চলছে, দেশ জুড়ে লকডাউন চলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। যশোর ইনস্টিটিউট হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে মালামাল সহ 16টি দোকান। স্থানীয়রা জানায় গতরাতে হঠাৎ মার্কেটে আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানান মার্কেটের পেছনের দিক থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঈদ উপলক্ষে মার্কেটে নতুন পোশাকের সমাহার ঘটিয়েছিলেন ব্যবসায়ীরা। এদিকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন। সারা দেশের মতো খুলনাতেও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হেরেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, অথচ করোনা ইউনিটে এখনও লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা যায়নি। আছে মাত্র 10 বেডের আইসিইউ। এ অবস্থায় করোনা মোকাবেলা নিয়ে রোগী ও স্বজনদের সাথে দুশ্চিন্তা চিকিৎসকদেরও। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দ্বিতীয় তরঙ্গে খুলনায় প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। 1 মাসে সংক্রমিত 1,500-এর বেশি মানুষ। এই সময়ে হাসপাতালে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক। একসময় রোগীশূন্য করোনা ইউনিটে প্রতিনিয়ত বাড়ছে ভিড়, অথচ রোগীদের জন্য এখনো হাসপাতালের নির্ভরতা বোতলজাত অক্সিজেন। আইসিইউ সংখ্যা বাড়াতে হবে এবং করোনা রোগীদের জন্য বেড বাড়াতে হবে। দিনে 50-60 জন বাড়ছে, এরপরে তো আরো অনেক বেড়ে যাবে। খুলনায় যে পরিমাণে করোনা রোগীর আক্রান্ত আছে, অক্সিজেন প্লান্ট অবশ্যই দরকার। 6 মাস আগে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। চিকিৎসকরা বলছেন নিরবচ্ছিন্ন প্লান্ট চালু হলে আইসিইউর সংখ্যা বাড়ানো যাবে। আমাদের একটা অক্সিজেন প্লান্ট বহুদিন ধরে খুলনা মেডিকেল কলেজের চত্বরে পড়ে আছে। এইটাকে যতক্ষণ বসানো না যাবে ততক্ষণ নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই পাওয়া যাবে না। লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরে বারবার তাগাদা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আপনি যেভাবে পারেন আপনি 15 দিনের মধ্যে কিন্তু এটা চালু করতে হবে আপনাকে যেভাবে। আমি তখন এইসিডিকে বললাম যে আপনি তো এতদিন ধরে বসে আছেন, এসে পাঠান নাই, আমি জি স্যার ওদের অনেক 15 দিনের মধ্যে আমাকে দিতে হবে কিন্তু এভাবে। তখন তারা নড়ে বসছে। এই হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক ও প্লান্টের কক্ষ নির্মাণে 97 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। মিয়ানমারের সামরিক জনতার দমন পীড়নের হাত থেকে রেহাই পাচ্ছে না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে কমপক্ষে 139 জন চিকিৎসা কর্মীর বিরুদ্ধে অনৈতিকভাবে মামলা দিয়েছে সেনা শাসকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানায় 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে 13 এপ্রিল পর্যন্ত অন্তত 160 জন স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে জান্তা সরকার। আহত গণতন্ত্রপন্থীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য 139 জনের বিরুদ্ধে মামলাও করেছে সেনা কর্তৃপক্ষ। তবে এর পরও থেমে নেই বিক্ষোভ। এদিকে মিয়ানমার টিম্বার এন্টারপ্রাইজ ও পার্ল এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে আজ জাকার্তা যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা বার্গনার। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহামারীতে মানসিক সমস্যায় ভুগছে মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। আচরণগত পরিবর্তনের তাগিদ। মিয়ানমারের সামরিক জান্তার রোশানলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও 139 জনের বিরুদ্ধে অনৈতিক মামলা। ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে বাংলাদেশ, বড় স্কোরের স্বপ্ন।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন 21টিভি.com ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21।